একটা দিন আমাকে দেখেই দেখো না, আমি কখনো তোমার কাছে আর যাব না। একদিন দেখেই যা করছো তুমি, আমি অত পাগল আছি। আচ্ছা, আর মানুষের তো এরকম না, তোমার ওইটা অত বড় অত মোটা কেন? কি সমস্যাটা কি? কি হয়েছে তোমার? আরে আমার এটা এত বড় হইছে তো তোর সমস্যা কি? আরে সমস্যা কি মানে? আমি এদিকে নিতে পারি না। আরে শোন না, মেয়েরা তো জানিসই আজকাল একটু হুষ্টপুষ্টু ভারী লম্বা মোটা এই সমস্ত বেশি পছন্দ করে। ও, আজকাল তাই নাকি? আরে শোন না, আরে তুই তার উল্টো কেন রে? এটা আমি বুঝি না তো। দেখ না, তুই আমার বোন, তোকে নিয়ে এই যে ম্যাচে এসে একটা দিন দিছি তাই তোর বেশি হয়ে গেছে আর তুই ভয় পাচ্ছিস। আরে মা তো দিনের পর দিন আমার কাছ থেকে এটা নিছে। বাবা তো ঠিকঠাক মতো বাড়িতে থাকতো না, দেখিস না বাবা চাকরির জন্য বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং হয়ে ঘুরে বেড়াতো, মাকে নিত না। সেও তো এই সমস্ত ওই একলা থেকে দুনিয়ার জায়গায় পোস্টি নষ্টি করছে, আর মা এদিকে দিনের পর দিন আমাকেই তো ব্যবহার করছে। পাগল, আমি তো মাকে এতদিন নিজেই চালিয়ে আসতেছি, আর মা এটা দেখে দারুণ খুশি, বুঝতে পারছিস? ভাইয়া, কি বললা তুমি? হ্যাঁ রে, শোন না, এখন আবার তোকে দিতে শুরু করছি। কেমন হলো বিষয়টা বল? তার মানে ভাইয়া, এই বাবা যখন এই বাইরে বাইরে থেকে চাকরি করত, বাড়িতে আসতো না, ইয়াপ, এতদিন তুমি মাকে এটা করছো? মাকে তুমি চালাইছো? হ্যাঁ, কেন জানিস না? কেমন করে জানবো? তুই বল, আজকে তো জানলাম। এ ভাই, তারপর ওর ওই একই জিনিসটা আবার আমাকেও দিচ্ছ? তোরা পারিস না, তোরে আর কি বলবো। আরে মা তো বাবার সঙ্গে মানে এই সমস্ত অভাবের তাড়নায় থাকতেই চাইছিল না, জানিস। আমি তো শুধু একমাত্র মাকে দিনের পর দিয়ে দিয়ে এই সংসারে ঠেকায় রাখছি। মার এই যে শেষের যে সন্তানটা হলো না আমাদের, যে ওটা কিন্তু আমার। তুই কাউকে বলবি না কোনোদিন, বুঝতে পারছিস? ভাইয়া, এসব কি বলছিস রে তুই? হ্যাঁ, তোর মাথায় খারাপ পড়বে। তুই এসব কি বলছিস? তার মানে এতদিন মাকে হাসতে নাস্তা করে তুই ফেলছিস, তুই মাকে এতদিন চালিয়ে আসতেছিস। ও মাই গড, তাহলে বাবা এই যে 2 মাস 3 মাস পর বাদে বাদে আসে, তার মানে ওইটা কি বাবার নামে চালিয়ে দিয়েছে মা? আরে হ্যাঁ, আর এখন থেকে তো তোকেও দেব, কারণ তুই আমার আপন বউ হলেও মানে দেখ না কত সুন্দর হুষ্টুস নাদুস নাদুস হয়েছিস তুই। তোকে দেখলে তো আমার ভালো লাগে না। দেখ না, আমি ওই দূরে আবাসিক থাকি, শুক্রবারে এই যে তোর ম্যাচে বেড়াইতে আসি, দুইভাবে যে ফাঁকি থেকে লেখাপড়া করছি। মা এখন একালে যা হয় হোকগা, শেষকালে একটা সন্তান দিয়েছি, ওটারে লালন পালন করুকগা। এখন থেকে নিয়মিত তোর আর আমার চলবে, বুঝতে পারছিস? ভাইয়া, আসলে তোর ওইটা অনেক বড়, জানিস। আমি যে পারি না, আসলে কি করব বল। মানে খুবই সমস্যা হয়, আমার কষ্ট হয়। তোকে যে কি বলি মানে বুঝাইতে পারতেছি না। আর শোন, আমার ম্যাচে আরও 2টা মেয়ে থাকে, তারা মানে এই সমস্ত যদি কখনো বুঝে ফেলে দেয় তাহলে কি হবে? একবার ভেবে দেখেছিস? তার আমি বলে কি, আমাকে আমাকে যদি সত্যি তুই একইভাবে প্রতিনিয়ত পড়তে চাস, তোর কাছে রাখতে চাস, তাহলে এক কাজ কর, তোর কাছে নয়, আমাকে টেনে নে, আর আমাকে ওই কলেজে ভর্তি করে দে। আমি এখান থেকে চলে যাই, তাছাড়া তুই আর এখানে আসবি না। আরে পাগলি, আমার কথার একটু শোন। আমার ইচ্ছা ছিল যে তোর ম্যাচের ওই ভোলা ভোলা 2টা মেয়ে ছিল না তোর বান্ধবী, হ্যাঁ ছিল তো। তোর সাথে মানে তোর পাশাপাশি ওরে দুজনকে আমি একটু খাইতে চাইছিলাম। মানে ওদের সুন্দর নাদুস দেখে আমার খুব ভালো লাগছিল। ওদের আচরণে আমি আসলে মুগ্ধ, জানিস। গেলে কত সুন্দর ভাইয়া ভাইয়া করে ডেকে আপ্যায়ন করে। আর আমি চাইছিলাম যে ওই 2টাকেও তোর মতো ইয়া করব। তো তুই যে এখন ওখান থেকে আমাকে আলাদা করে এখানে চলে আসতে চাচ্ছিস, তাহলে নিশ্চিন্তে থাক, আমি আগামী মাসে একটা রুম ভাড়া নিয়ে দুভাবেই একটা রুমে থাকব। ও তাই নাকি? শোন, তোকে কিন্তু ওই মায়ের মতো দিব, আর একটা ইয়ে বানায় দেব, বুঝতে পারছিস? তুইও রেডি হ। আর শোন, আস্তে আস্তে নিতে নিতে অভ্যাস হয়ে যাবে। একটা জিনিস, সব কিছুর একটা ব্যাপার আছে না। প্রতিনিয়ত লেখাপড়া ভালো হবে, 2 ভাই বোনের রেজাল্টও ভালো হবে, পাশাপাশি তোর আর আমার বাবা মায়ের আর বিয়ের সাথে চিন্তা করতে হবে না। দিনের পর দিন চলবে, ঠিক আছে? তাহলে তো ভালোই মজা হবে ভাইয়া, আমার শুনে খুব মজা লাগতেছে। আর শোনো, আগামী মাসে কিন্তু তুমি আলাদা একটা রুমের ব্যবস্থা করো।
আরে দেখো, তোমার এটা যত বড়ই হোক না, আরে একটা মেয়ে আমি জানি যে অনেক বড় মোটা এটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার ওটা আস্তে আস্তে শুয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে। তো সেটা ঠিকঠাক মতো নিয়ে নিতে হলে অবশ্যই এখান থেকে একটু ফাঁকে যেতে হবে। এই জন্যেই তোমাকে এক আলাদা বাসা নিতে বললাম। তো তুমি যখন সামনের মাসে বাসাটা নিবা তাহলে আবার ভালোই হবে। এই জন্যেই তো বলি, আমার মা এত রূপবতী সুন্দরী মেয়ে, বাবা মাসের পর মাস বাইরে থাকে, অথচ সে এত খুশি কেন? তার বাবু আসে কিভাবে? তুমি এটা করছো। শোনো, এখন থেকে আর মা নয়, তোমার এই ডেগি জোয়ান একটা বোন আছে না, এই বোনকে তুমি ঠিকঠাক মতো চালিয়ে নেবে। প্রয়োজনে জানো ভাইয়া, আমি বিয়েই করব না। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, আমাকে কিন্তু বাবু দেবে না, এদিক দিয়ে সতর্ক থাকবে। তাছাড়া তুমি আর আমি তো স্বাধীন, তোমার আর আমার মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, কারণ আমি একটা রুমে ভাড়া থেকে এখানে কলেজে লেখাপড়া করার জন্য আসছি। আর রাত্রে কি হবে সেটা তো আর অন্য মানুষ জানতেছে না। আমি দারুণভাবে তোমাকে দিব ভাইয়া। দেখো না, আমি এত বড় হাত পাওয়ালা মানুষ, ফর্সা, কত ছেলে আমার পিছনে লাইন মারতে চায়, অথচ কাউকে আমি ভ্যালু দেই না। আর তুমি আমার ভাইয়া, নিজেই যখন দখল করে রাখছো, তাহলে মানুষের ছেলেরা আর কি করবে? তুমি আমাকে একটু দেখে শুনে রাখবে, মানে তোমার যত ঈর্ষা, যত মনের বাসনা সব মেটায় নেবে তুমি, আমারও হবে। তারপরে যখন সবকিছু তোমার আর আমার মধ্যে থেকে শেষ হয়ে যাবে, আরে বাবা মা ওই সময় যেখানে বিয়ে শাদী দেবে। বুঝতে পারছো? জীবনে তো শখ আল্লাহ তাকে মেটায়নি দিবে, মনে নাকি? ওরে পাগলি, তাই তো আমার কথা তো ওইটাই, যে দুভাবনে আগে জীবনে এই লেখাপড়ার উসিলায় শখ শান্তি যাবতীয় কিছু মেটায়নি। তাহলে ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আজকের পর থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে। আমি তোমাকে একটা শর্ত দেব। হ্যাঁ, তোর সব কথা আমি মানতে রাজি আছি, বল না। ভাইয়া, আমি বলি কি, আর কোনোদিন তুমি মাকে আর এটা করবে না। এখন তো আমাকেই পাইছো। দেখো, প্রথম দিন আমি আসলে তোমার ওটা নিয়ে মানে দারুণ অসুস্থ ছিলাম। 2-3 দিন আমার গায়ে জ্বর আসছিল, আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি কাউকে এটা বলিনি। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমিও জানি যে এটা আসলে অভ্যাসটা না হলে হয় না, আমি জানি এটা ঠিক হবে, কিন্তু নিয়মিত এটা মানে অভ্যাস করতে হবে। কিন্তু মায়ের সঙ্গে তুমি যা করছো এটা ভারী অন্যায়। আমি চাই কি কোনো দিন জীবনে, আর তোমার আজকে প্রতিজ্ঞা করতে হবে আমার কাছে যে মায়ের সঙ্গে এটা করবা না। আর প্লিজ, আমি আছি তোমার জন্য, আমার পুরো জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এইটা আমি তোমাকে বলতে চাচ্ছি। তুমি আজকে আমার কাছে প্রতিজ্ঞা করবে, বুঝতে পারছো? আর শোনো, আমারও একটা দুর্বল পয়েন্ট আছে। তুমি যখন আমার সঙ্গে এভাবে চলতেছ, আমিও বলি, ওই যে আমাদের প্রফেসর আছে না, বাবুল স্যার, উনি আসলে আমাকে একদিন ওনার অফিসে ডেকে নিয়ে যায়, আমাকে একটা প্রস্তাব দিছিল। তো যাই হোক, ওনার সঙ্গে তোমার সঙ্গে থাকার আগে একদিন আমি থাকছিলাম ওনার সঙ্গে। তো উনি বহুত চেষ্টা করে, অনেক সময় ধরে করছিল, কিন্তু একদম ছোট, কোনো রকম আর কেউই চলেই না। মানে তোমার সঙ্গে ওনা করতে গেলে ও একটা মানুষই না, মানে ওর ওই সমস্ত কোনো কিছু নেই বললেই চলে। তোমারটা দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে ছেলেদের মধ্যে এতটুকু ব্যবধান আছে, আর আমার এই জন্যেই ভালো লেগেছে। এজন্যে আমি তোমার সঙ্গে থাকতে চাই। আর তোমারটা করতে আমার খুব ভালো লেগেছে, তোমার সঙ্গে এটা করতে আমার খুব ভালো লেগেছে। আমি দারুণ তৃপ্তি পাইছি, মজা পাইছি, জানো, খুব খুশি হয়েছি আমি। যদিও কষ্ট হয়েছে, তারপরেও আমি খুশি হয়েছি। আর আমার এরকমটাই লাগবে, কারণ একটা ব্যাপার আছে না, মানে আমার শারীরিক সম্পর্ক, শারীরিক একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে না সব কিছু। তো তোমাকে দিয়েই আমার হবে। তবে তুমি আমাকে আজকে কথা দাও, তুমি মায়ের সঙ্গে এই ধরনের আর কোনো দিন দুর্ব্যবহার করবে না। যা করছো, এখন তো আমি বড় হয়েছি, আমি মানুষের চোখে লাগার মতো হয়েছি। আমি এখন কলেজে লেখাপড়া করতেছি, আমি একটু উপযুক্ত হয়েছি। তো তুমি আমাকে ফেলে কেন মায়ের কাছে যাবে? কখনো আর এটা করবা না, বুঝতে পারছো? আচ্ছা, তুই যখন এত করে বলছিস, আজকের পর থেকে তোর কথাই আমি শুনব। তোর প্রস্তাবে আমি রাজি। আর কখনো জীবনে মায়ের সঙ্গে আর এটা করতে চাইব না। উনি চাইলেও আর আমি দিব না, বুঝতে পেরেছিস? এটা আমার প্রতিজ্ঞা। আচ্ছা শোন, আরেকটা কথা, ওই তোর কলেজের যে প্রফেসর বাবুল স্যার নাকি বললি, তোর যে বান্ধবী দুইটা, ওই দুইটারও কি করছে নাকি? ভাইয়া জানিস, ওই বাবুল স্যার না, মানে আমাদের ওই মেসে যে কয়টার মেয়ে থাকে প্রত্যেকটারই 1-2 বার করে করছে, বুঝছিস? আমাকেও ছাড়ে নাই। আর ওই দুটার তো কয়েকবার ও ধামড়ি বানাইছে। তো
বাবুল স্যার ওই রকম করে নিজের মুরুদ নেই বেশি একটা, ইয়েও না, অজে অমনেই লাগবে ওনার। যাক, এরাও চায় যে স্যারকে একটু খুশি করতে পারলে এই জায়গায় একটু সুযোগ সুবিধাটা ভালো হবে, এই জন্য আর কি। তো যাক, আমি তো আর কখনো যাচ্ছি না। আগামী মাসে তো আমি তোর কাছে চলে যাচ্ছি। তুই একটা রুম ঠিক কর, ওখানে গেলে সব আপদ বিপদ কেটে যাবে। আর তুই একমাত্র নিয়মিতভাবে নিজের বোনকে দিনের পর দিন চালিয়ে নিবি, এটা হচ্ছে চাওয়ার কথা। আর মায়ের দিকে একদম তাকাবি না। আর শোন ভাই, ওই প্রথম যেদিন তুই আমাকে যেভাবে করলি না, ওইভাবে না, একটু ধীরে সুস্থে রয়ে শুয়ে সুন্দরভাবে, আমি তো আর চলে যাচ্ছি না, হারিয়েও যাচ্ছি না, মানে একটু দেখে শুনে ধৈর্যের সাথে চলবি, সুন্দরভাবে আপ্যায়ন করবি, সুন্দরভাবে আমি সমস্যাটা করবি, তাহলে আমার ভালো লাগবে। তুই যে তাড়াহুড়া করে দিলি না, মানে এমন করে করলি, আমি খুব মনের কাছে কষ্ট লাগেছিল জানিস, যে এইভাবে আসলে হয় না, কে এভাবে করে। আমি অসুস্থ হয়ে গেছিলাম, তুই এরকম কিছু করবি না। আরে তুই আমার সাথে কোনোদিন পারবিই না, আমি একসময় তোর চেয়ে বেশি পারবো দেখিস। মানে লেখাপড়াও পারবি না, আবার হচ্ছে এই সমস্তটাতেও পারবি না। তবে আমাকে একটু ভালো করে অভ্যাস তো করে নে, শেখাই নে। সব কিছুর একটা অভ্যাসটার ব্যাপার আছে না, আমি সেইটা বলতেছি। তাছাড়া আমি যে খাসির মতো হয়ে উঠছি, তোর মতো ছেলেকেও আসলে আমার জীবন থেকে হার মানিয়ে দেব। তুই শুধুই একটু আমাকে শেখায় নে, একটু চালিয়ে নে, আস্তে আস্তে। সব কিছু তাড়াগুড়ো করবি না কোনো কিছু, মানে কাছে পেলেই যে তালা এটা সেটা ওরকম করবি না। একটু নেড়ে, একটু ঝোরঝোর সাথে একটু এনজয় করে, মজা করে এরকমভাবে চলবি, এরকম করে দিবি। আছে না অনেক স্বামীরা তাড়াহুড়ো করে বউয়ের সঙ্গে যাইয়া ওই সমস্ত করে বসে, ওই রকম না। তুই আমাকে আস্তে আস্তে আদর করবি, যত্ন করবি, ভালোবাসবি, এটা দেখবি ওটা দেখবি, তারপরে আর না হয় আমাকে দিবি, তখন ভালো লাগবে, বুঝতে পারছিস? আর দাদাকে আমি শেখাচ্ছি তাই না, আমার ভুল হচ্ছে। না রে, শেখানোর কি হলো, আসলে তুই যেটা বলছিস এটাই আমি করব। এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আমার ভাইয়া এখন বুঝতে পারছে। আর শোনো, আমি যেটা বললাম, বা নেক্সটে কিন্তু আর মায়ের সঙ্গে এ সমস্ত কোনো খারাপ কথা, খারাপ আচরণ বা বিগত জীবনে যা করেছ, এ সমস্ত থেকে তুমি কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছ আর কখনো যাবে না। আরে তোমার যত কিছু লাগে, যা আছে, আমি আছি না, আমার চেয়ে কে তোমাকে এত খুশি করবে বল? হ্যাঁ রে বোন, এই জন্যই তো আমি তোকে ধরছি। তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, তো এখন রাখি, আগামীকাল নয় কথা হবে। শোনো শোনো ভাইয়া, তোমাকে এখন ছাড়তে ইচ্ছে করতেছে না, খুব কাছে পেতে মন চায় জানো। কবে খুব তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি বাসা নিয়ে আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারতেছি না। তুমি যে লোকটা লাগিয়ে দিছো, যাওয়ার বেলা একটা কিছু দিয়ে গেলে না। আচ্ছা, আমি তোমাকে দিয়ে যাই। তো ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, আমার ভাইয়া আমার মাকে আর আমাকে দিনের পর দিন যেভাবে সাহায্য করল, এই গল্পটি তোমাদের শেয়ার করতে পেরে নিজেকে খুবই হালকা মনে হচ্ছে। তো বন্ধুরা, গল্পটি শুনে যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধুবান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে। আল্লাহ হাফিজ। হ্যালো আলম, তুই কোথায় রে? কেন মা, আমি তো মাসটা একটা সময় আসছি, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই বাসায় কি করে গেছিস? হ্যাঁ, ন্যাকা সারছিস। আজ তুই বাড়িতে আয়, তোরে ভাত খাইয়ে দিবনে, বুঝতে পারছিস? কেন মা, কি হয়েছে? তুমি এই সমস্ত কি কথা বলছো, আমি তো কিছু বুঝতেছি না। ও, আমি ন্যাকা সারতেছি না, তুই কিছুই বুঝতেছিস না। তুই কি করে গেছিস দীপালি রে? দীপালি অসুস্থ হয়ে রয়েছে, ওর জন্য ডাক্তার নিয়ে, ও দারুণ অসুস্থ। আর তোর সাথে দীপালি কি হয়েছে রে? আর তুই কেন এটা করলি বল আগে, আমাকে উত্তর দে, কেন এটা করলি তুই? ও এই কথা। এ মা শোনো, আমার নিজের ইচ্ছাই হয়েছে নাকি? ওই তো আমারে বলছে আমার দুলাভাই নাকি বাড়িতে নেই, কোথায় জেলখানায় কোথায় আটকে আছে। ও আমারে বলতেছে যে অনেকদিন আমি এটাই, বিয়ে হয় না, ওটা হয় না, তাই বলে আমারে বলছে আমি করছি। কি হয়েছে এটা কি? ও তাই নাকি? তো বলল আর তুই করলি? তুই একটাও ভাবলি না যে ও তোর ছোট দিদি না, ও তোর বোন না, তুই ওর সাথে তুই এটা করে চলে গেলি? ও তো বলতেই পারে, তো তোর এটা করা লাগবে কেন? আর আমারই চোখে পয় না, তোর বাবাও তো নেই, তোর বাবা তো আছে আর 10 বছর বিদেশে হয়ে আছে, তা আমার দিকে তুই নট দিস নাকি? বোন কইল আর বোনের কথা করলি, আমার সাথে তোর মন চায় না, আমার কথা তো তুই শুনিস না,
তুই বাড়িতে আয়, তোর বাড়ি থাকার নেব না আজকে। তোমরা তো দেখছি আমারে পাগল বানায় ফেললে। আমি কার কথা শুনব? আমি তো কারোর কথার অবাধ্য হইনি। তুমি কি নিজ থেকে আমারে কোনোদিন বলছো এই কথা বলতেছ? ও আমারে খুব রিকোয়েস্ট করলো, আমি এখন নিজে ভাই হিসাবে। তোর কথা না রেখে আর পারলাম না, তো একটু বেশি হয়ে গেছে, তাই অসুস্থ। ডাক্তার দেখো, ঠিক হয়ে যাবে। না শোনো, আজকের পরে তুমি নিষেধ করেছ, ওর কথা আর আমি শুনব না। কিন্তু তোমার কথা কি শোনা লাগবে? তুমি আমার এসব কি বলো? আমি তোকে যা বলি তোর তাই শুনতে হবে। যদি শুনিস এ বাড়িতে তোর জায়গা আছে, না হলে তোর যেদিক চোখ তাই তুই চলে যা। তোর মতো ছেলে আমার দরকার নেই। বোন আইসে এই 3 মাস পরে আইসে এক কথা বলছে, আর বোনের কথায় তুমি একদম ভিজে গেছো। বোনের প্রতি তোমার মায়ায় উতলে উঠছে না, আর বোনের তুমি সেবা যত্ন করা শুরু করে দিছো, আর এতই পারদর্শী হয়ে গেছো তে আমার সাথে তুমি এভাবে করো না কেন? তোমার বাবা তো বাড়িতে নেই, তুমিও তো একবার মুখ খুশকে বলতে পারো। পারো না বলতে, নাকি আমার নিজের মুখে বলতে হবে? তুমি বোঝো না আমি কি বলতে চাচ্ছি? শোনো মা, আমি তোমার ছেলে, আমি কোন লজ্জে তোমারে কোন ধরনের প্রশ্ন করব? তোমার ব্যক্তিগত প্রশ্ন কি আমি করতে পারি? আমি খাই, সংসারে লেখাপড়া করি, এই তো আমার কাজ। আমি তো তোমাদের কাছে কোনো অপরাধ অন্যায় করিনি। আমার ছোট বোনটা এসে আমার কাছে ভেঙে পড়ল, আমার কাছে তার স্বামীর দুঃখ প্রকাশ করল। সে খুব করে কান্নাকাটি করে নানান কথা বলল। সে নাকি অনেক কষ্টের মধ্যে আছে, তার স্বামী অনেক দিন সে জেলে আটকা আছে বা কাছে থাকে না, তার এই সমস্ত অনেক সমস্যা। তাকে একটু উপকার না হয় করছি, এতে একটু বেশি হয়ে তাই তুমি জানছো, বুঝতে পারছো। কিন্তু তুমি এইভাবে বলছো, আমি তো কখনো এটা ভাবতেও পারিনি। কেন এটা বলছো কেন? তার মানে তোমাকেও সময় দিতে হবে, তোমার কথা মতো চলতে হবে, তাছাড়া বাড়িতে আমার ভাত হবে না? না, এই কথা ছাড়া তোর বাড়িতে জায়গা হবে না। আমার কথা তো শুনে চলতে হবে। আজকের পর থেকে আমি বুঝে গেছি তোর মধ্যে যে কি আছে, এটা আমি খুব ক্লিয়ার বুঝে গেছি। আমি ভাবতেও পারিনি যে তুই তোর বাবারে এতটা ভালো হয়ে গেছিস, এতটা বড় হয়ে গেছিস। কোন ফাঁকে যে এত বড় হয়েছিস, আজকে এই ঘটনা না ঘটলে তো আমি জানতামই না রে। এতটাই শিয়ানা হয়ে গেছিস না, মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে এত কিছু। আর আমি তোর মা হয়ে এই দিনের পর দিন এভাবে এত কষ্টে আছি, এত যন্ত্রণার মধ্যে আছি। তোদের কত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি, কত কষ্ট করে টাকা পয়সা করে তোর বাবা ওর দিকে পাঠায়, আর আমি তোদের খাইয়ে খাইয়ে এত বড় শালের মতো বড় করে তুলছি। আর তোরা মাকে এই প্রতিদান দিচ্ছিস? মায়ের একটু খেয়াল খুশি রাখিস না? মাকে তোদের একটু চোখে পড়ে না? মায়ের কষ্টটা কি তোরা একটু বুঝিস না? হ্যাঁ, তুই তো একটু বুঝতে পারিস আমার কষ্টটা। আমার কাছে থাকিস, আমি কি হালে আছি না আছি, নাকি আমি একদম ঝুলঝুল থুমথুমিরে বুড়ি হয়ে গেছি রে, যে তোরে ভালো লাগে না? হ্যাঁ, আমি এই কথা বলবো না। তোর বোনের উপকার করলি, বোনের কথায় বেজে গেলি। আমি যদি তোর কাছে এই ধরনের প্রস্তাব করি তাহলে কি হবে? তুই কি না বলবি? বল, হা বলবি? যদি হাত জায়গায় যদি না বলিস, তাহলে আমি ওই যেটা বলছি, আমার পাতিলের ভাতের পেটে যাবে না। তুই যেদিন মন চায় সেদিন চলে যাবি। আর যদি আমার কথায় রাজি থাকিস, তাহলে রাজা হালে এই সংসারে খাবি দাবি লেখাপড়া করবি। আর আমি যাতে তোর বাবার কষ্টটা ভুলে থাকতে পারি, সেভাবে মাকে ভালোবাসতে পারিস না, মাকে সেবা একটু করতে পারিস। সব কথা তোদের শিখিয়ে দিতে হয়। বড় হয়ে গেছিস, বোনের কষ্টটা টপ করে বুঝে ফেললি, আর আমার বেলায় ন্যাকা সাজছিস না। খুব শিয়ানা হয়ে গেছিস। বাড়ি তোর সাথে আমার অনেক কথা আছে, বোঝাপড়া আছে, আর এই ধরনের কথা তোর সাথে বলছি, এটা আবার ছোট দিদিমণি আমার কিছু বোঝাস না, বলিস না। যা হয়েছে ওইটা আমি। আমার ওপর ছেড়ে দে, আমি দেখছি, আমিও সামনে নেব। কিন্তু আমার কথাই তো রাজি হতে হবে। আরে ওর সাথে তোর এটা না হলে তো আমি জানতামই না। এখন তো আমি মনে মনে যেটা খুঁজতে সেটা পেয়ে গেছি রে। আমার তো খুব ভালো লাগতেছে, এই জন্য বলতেছি, আমার কথা মতো চলবি। তুই শহরে কি কাজ ছেড়ে দ্রুত বাড়িতে আয়, আমার সাথে বসে আগে কথা বল। আর যদি আমার কথায় রাজি না হস, তাহলে তুই বাড়িতে আসবি না। তোর যেদিক মন চায় চলে যা তুই। তোর ফুপুর বাড়ি যাবি কি না? এই বাড়ি যায় লেখাপড়া থেকে, লেখাপড়া করে গা। এদিকে আমি কষ্টে মরি, আমার ভালো লাগে না। আমি কোথায় যাই, কি করি? এই যে এর আগে তুই যে আমারে ময়না পাখির মতো বোঝালে, তোর এই যে কামাল কাকার সাথে যে আমার যে ঘটনাটা হয়ে গেছিল, কিসের জন্য হয়েছিল? তোর বাবা তো সে বিদেশ গেছে, তার তো আসার কোনো খবরই নাই। আর 7-8 বছর হয়ে গেল যে একটা মানুষ কতদিন আগে এইভাবে থাকে। ওই তোর কামাল কাকাও আমারে বলল, আর আমিও তারে কথা একদম টক করে হা করে ফেললাম। মানে আমার দরকার, আমি আর না বলে থাকতে পারলাম না, হা বললাম। আর ওইভাবেই 2-3 দিন ওইভাবে গোপনে গোপনেই হয়েছিল। তারপরে হঠাৎ করে ওই যে তোর বাহাদুর কাকারা সব ধরে
মেরে কি একটা অবস্থা। দেখ, বাড়ির লোকজন ধরেছিল, তাও বাঁচা বাঁচা, আর তোরা আমারে দোষী করিস। তো কি স্বাদে হয় দেখ। আর তুই যদি আমাকে আমার কথা মতো না চলেস, তাহলে তোর ওই কামাল কাকা না, তোর আরেকটা কার সাথে হয়তো আমি এক জায়গায় পথে হাঁটব। এটা মাথায় রাখিস কিন্তু। কি, রাজি আছিস তো? চুপ করে আছিস কেন? কথা বল। তুমি যে আমারে আবার কি ভেজালে ফেলালে? কি বলো এসব? হ্যাঁ, আমি বুঝতে পারি তুমি কষ্টের মধ্যে ছিলে, কিন্তু আমি তোমারে দোষে করছি, নিষেধ করছি। অন্যায় কইরো না, কিন্তু তাই বলে তুমি আমাকে এটা বলছো? আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? তোমার মেয়ে কয়দিন থাকবে বাড়িটাকে, তাই বলো। কার কথা বলছিস? তোর দিদির কথা? আরে তোর দিদি আসছে, ওর স্বামীটা জেলে গেছে, ও 2-4টা দিন থাক, তারপরও যাবে নে। এর মধ্যে থেকে মানে গায়ে বাজুরে মিল থাকলে ও আধার রাত্রে দৌড় দেয়, বুঝতে পারছিস? এই চিন্তা করিস না, আমি এটা দেখে নেব। তুই রাজি আছিস কিনা আগে সেইটা বল। আমার প্রশ্নের উত্তর দে। এটি এদিক ওদিক কেটে কোথায় যাস তুই? সোজা সপ্তাহ বুঝিস না। রাজি হা কি না আগে এটা বল। আচ্ছা মা, শোনো, এখনই দিদিমনে যে কয়দিন থাকে, ও তো নাসরে বাঁধে, ও তো আমারে ছাড়ে না। ও আমাকে ভীষণ ভালোবাসে, আমারে নাকি খুব ভালো পাইছে। আমার আথার আচরণ, দাদা হিসেবে আমি ওর কাছে নাকি খুবই ভালো। তো ও এক কথা বললে তো আমি না করতে পারি না। তো এভাবে তোমাকেও সামলিয়ে নেব, ওকে সামলিয়ে নেব। আমারের পক্ষে কি এটা কি সম্ভব বলো? আমি পড়াশোনা করি, আমার লেখাপড়ার একটা চাপ আছে, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি। এই ফাঁকে আমি তো কোনো অন্যায় করিনি, দোষ করিনি। আমার দোষটা কোথায় বলো? তোমরা কেন এভাবে বলছো? দিদিমনে একটা কথা বলছে, ওকে উপকার করছি। ও যদি আবারও বলে, হয়তো কোনো সময় সুযোগ পেলে আবারও করব, যেহেতু অনেক কষ্টের মধ্যে আছে, এটা তো আমার দেখতেই হবে। কিন্তু তুমিও যদি ও একই সাথে ওর মতো এরকম হও, তাহলে আমি কি করব, কোথায় যাবে বলো? এজন্য ও যদি ও আগে তোমার বাড়ি থেকে যাক, যাওয়ার পরে তুমি যখন নিরিবিলি হবে, তখন বিষয়টা আমি দেখব। ও তাই নাকি? ও যদি 1 মাস থাকে তাহলে কি হবে? এই 1 মাসে আমি এইভাবে করে থাকব, আর তুই ওকে দিনের পর দিন এইভাবে বিয়ে করার কথা মতো চল। আমার কি হবে তাহলে? মা, তোমার কি হবে মানে? তোমরা এসব কি বলছো? আমি কি করব, একলা মানুষ, আমি কোথায় যাব এটা বলো না কেন? এদিকে আমার পড়াশোনার খুব চাপে আছি, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি। হবে, কলেজে ঠিকঠাক কোথাও যেতে হয়। আবার বাড়িতে আসলে যদি তুমি এবং ওই দিদি যদি দুজনে একই রকমই কথা বলো, আমি কোথায় যাব বল? দিদি আগে বাসা থেকে যায়, একটু ধৈর্য ধারণ করো। আমি তোমার ছেলে, আমি তো বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, তোমার হাতের নাগালেই থাকব। তখন না হয় দেখব বিষয়টা, একটু ধৈর্য ধারণ করো। এহে, ধৈর্য? না, আমি ধৈর্য ধরতে পারবো না, কখনো আমি ধৈর্য ধরতে পারবো না। আমি তোকে কি বলছি, প্রয়োজনে তোর দিদিমণিকে ফাঁকি দে। ওর সাথে তোর এত মাখামাখি করার দরকার নেই, ওর কথা তোর এত শোনারও দরকার নেই, ওটা আমি সামলে নেব। আগে আমার কথা মতো তোর চলতে হবে, সেইটা যদি না পারিস তাহলে কিন্তু হবে না। আমি আমার খুবই বেশ, তোকে আমি কি বোঝাবো, আমার একদম ভালো লাগছে না বিষয়টা, বুঝতে পারছিস? আমার কথা মতো চল, তোর লাভ হবে, লাভ হবে, এটা আমি বলে রাখলাম তোকে। এখন তো তুই বুঝতেছিস না, তোর যখন এই পরীক্ষার ফি, হাত খরচের টাকা গাদা ওই যে বেহিসাবে আমার কাছ থেকে নিস না, এটা দেয়া কিন্তু বন্ধ করে দেব, একটু চিপিয়ে দেব, তখন বুঝবি যে মার কথা না শুনলে কি হয়। আমার কথা শোন, দেখিস তোরও ভালো লাগবে। আরে তোর দিদিমণি তোর কি ভালো লাগছে, তার চেয়ে দেখিস ভালো লাগবে। শুধু আমার কথায় রাজি হয়ে যা। যদি রাজি থাকিস তাহলে তোর অনেক কিছু হবে। তোকে আমি তো বলছি, তোর বাবাকে বলছি একটা বাইক কিনে দেওয়ার কথা, সুন্দর একটা ইয়ামাহা বাইক কিনে দেব তোকে, বুঝতে পারছিস? তুই যেহেতু আমার কথা মতো চলিস। শোন রে বাবা, তোকে এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছি, বিশ্বাস কর আমার একদম ভালো লাগে না। আমি এখনও গোপনে গোপনে তোর এই কাকাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমি চাচ্ছি না যে আর কখনো এই ধরনের কোথাও যাই। তুই আমার সংসারে আছিস, তোর মতো ছেলে থাকতে আজকে তোর দিদিমণির সাথে যেটা হয়েছে এইটা আমি না জানতে পারলে তো কখনোই আমি তোকে বলতাম না। আমি যেহেতু জেনেই গেছি, আর তুই যেহেতু এখন বড় হয়ে গেছিস, আমি বুঝতে পারি তো তোর কাছে যদি আমি সহযোগিতা পুরোপুরি পাই, তাহলে আমার বাইরে কেন যেতে হবে? আমাকে এই প্রশ্নের উত্তর দে, কেন যাব আমি? তুই কি চাস তোর মা কোথাও কারো সাথে এভাবে একটু কোথাও যাক, ঘুরতে ফিরতে বা সময় দিয়ে আসুক? এটা যদি মানুষ জানে তাহলে তোদের মান সম্মান থাকবে?
তুই একটু আর ভেবে দেখেছিস? এটা তুই নিশ্চয়ই এটা চাইবি। আর যদি না চাস তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। তোর দিদিমণির কথা বাদ দে, হ্যাঁ ওকেও সময় সুযোগ দিবি। তোকে যে আমি সবসময় এভাবে বলবো তা তো না। যখন একটু গ্যাপে গ্যাপে 2-4 দিন বাদে ওকেও সময় সুযোগ দেবে। মেয়েটা নাছোড় বান্ধা, ওকে দেখে আমার বড্ড মায়া হয় জানিস। আসলে স্বামী যেটা না ঠিকঠাক মতো আইরোজ করে ওকে সংসারটা চালাইতে পারল না, আবার একটা মেয়ে কম বেশি স্বামীর সংসারে খাক বা না খাক তবুই তো স্বামীর সংসার ধরে থাকে। কিন্তু ওই জামাইটা তো ভালো না, সে নাকি কি ছাতা ঘোড়ার ডিম মেকিসিস ব্যবসা বাণিজ্য করে, যেগুলো আসলে মানে সঠিক না। এজন্যই তো পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে। ও ভালো করছে, সাদাবাজা প্রাপ্ত হয়ে বুঝে আসুক, ভালো হোক। কত মানুষ, কত দিন মজুরি খেটে খাওয়া মানুষ কত বউ নিয়ে সংসার করে না? ও তা না করে ও বুড়ার ডিমের ব্যবসা করতে যায়, আর মাঝে মধ্যেই ধরা খায়, জেলখানায় আটকা পড়ে, কি করে কি হয় এই সমস্ত শুনতে শুনতে আমার ভালো লাগে না। মেয়েটা অনেক কষ্ট করে ধৈর্য ধরে ওখানে পড়ে আছে। ও নাকি স্বামীর সুখী জিনিস বোঝেই না, এজন্যই তো সে তোর কাছে একটু সাহায্য চাইছে। আর তুই যেহেতু উপকারটা করছিস আমিও খুশি হয়েছি, আর রাগ করতেছি না। কিন্তু আমারও কষ্টটা এখানেই যে তোর মতো এইরকম সাবালক ছেলে থাকতে কেন তোর মা কষ্টে থাকবে রে? আমার প্রশ্নটা হচ্ছে এইটা। এই জন্য আমার যেন আর কষ্টে থাকতে না হয়। যেহেতু তোর বাবা থাকলে এই কথাটা বলতাম না, তোর বাবা তো বাড়িতে নেই, তাহলে তুই এখন একটা ছেলে হিসেবে আমার সংসারের গার্জেন। আমার যখন যা কেনাকাটা লাগে, যখন যা কিছু লাগে, শুধু তাই না, তোর বাবা যা করত সেই অভাবটা আজকের পর থেকে তুই নিজে এটা পূরণ করে যাবি। এটা আমার আদেশ, আর আমার আদেশ তোকে মানতে হবে। তুই আমার ছেলে, তোকে আমি শাসন বরণ করতেই পাই না? যদি এটা ভাবিস তাহলে তুই বাড়িতে আস, আজকে থেকে শুরু কর। আর তোর দিদিকে সময় দিতে হবে না, ও একটু অসুস্থ, এমনভাবে করছিস না, মানে ওর মানে কেমন যেন হয়ে গেছে। যাক, ও এখন সুস্থ হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে। 2-1 দিন আব্বা তো, এই জন্য তো তোকে আমি আঁকড়ে ধরতেছি, মানে তোকেই আমার লাগবে, বুঝতে পারছিস? তুই খবরদার না করবি না। তুই আয় দেখি, তোর বাহাদুরি আমি দেখব, যে কতটা বড় হয়েছিস, কিভাবে সেবা যত্নটা করতে পারিস। আর যদি আমার মনটা জয় করতে পারিস, আমি জানি তুই তোর বাবার মতো উঁচু লম্বা হয়ে গেছিস, অত বড় একটা পাহাড়ের মতো ছেলে। তোর দ্বারা অনেক কিছু সম্ভব, যেটা তোর দিদির কাছ থেকে বুঝতে পারলাম যা করছিস। এটা তো একটা বাহাদুরি কাজ। এরকমই তো আমার লাগবে, এরকমই তো আমার পছন্দ, আমার বোঝা সারা। এই জন্য তোকে তাড়াতাড়ি ফোন করছি। তুই তো মাত্রই খাওয়া দাওয়া শহরে বের হয়েছিস, কিন্তু তুই যে কোথায় গেছিস আমি জানি না। আমি বাধ্য হলাম তোকে ফোন করতে। তো শোন, এত ময়না পাখির মতো তোকে বুঝাইছি, বাড়িতে আসার পর যেন কারো সামনে আর তোর এই কথাগুলো আমাকে আর নতুনদের বলতে না হয়। যদি বলতেই হয় তাহলে কিন্তু বুঝতেই তো পারছিস আমি কি করব। কি এখনো হ্যাঁ না কিছু বলতিস না যে? শোন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমাকে একটু সুযোগ দাও। আমি ঠান্ডা মস্তিষ্কে একটু পড়াশোনার ফাঁকে ফাঁকে যেভাবে যতটুকু পারি, তুমি যেহেতু বলছো আমি তোমাদের খেয়াল খুশি রাখব। সংসারের আমি তো সমস্ত কাজকর্ম করেই দিই, বাবা বাড়িতে থাকে না। আমি যত কেনাকাটা যখন দেই, বাজার সদাই যা কিছু একটা সংসারে লাগে সব তো নিজেই করে দিই। পাশাপাশি আবার আরেকটা দায়িত্ব যখন বাড়াই দিচ্ছ, তো দেখো এটা তোমাদের মর্জি, তোমরা যেটা চাও সেটা না করলে তো আর আমি তো এখন বেকার, লেখাপড়া করি, আমাকে নাকি ভাত খাইতে দেবে না, বাড়িতে থাকতে দেবে না, তো আমি যাবোটা কোথায়? নিশ্চয়ই তোমাদের কথা মতে আমার চলতে হবে। তো দিদিকেই সামলাবো না তোমাকে সামলাবো আগে, এটাই তো আমার মানে আমি ভেবে পাচ্ছি না কি করব এখন। তুমি আমাকে ডিসিশন জানাও, যেটা ভালো হয় সেটা করো। আর তুমি ম্যানেজ করে নাও। যদি তোমার আমার বিষয়টা আবার দিদি কখনো জেনে দেয় তাহলে কি হবে, এটা তুমি বোঝো, আমাকে বুঝতে দিও না। আমি ব্যাপারটা আসলে ভালো চোখে দেখছি না, এজন্য বললাম যে দিদি আগে বাড়ি থেকে যাক, তারপরে তোমার যেটা বলার সেটা বলো নাই। তো তুমি তো সেটা মানছই না, তুমি বলছো যে দিদি থাকলেই হবে। তো সেটা তুমি ম্যানেজ করো, আমার কিচ্ছু করার নেই। আরে সোনা, তোর দিদি থাকলেই কি আর না থাকলেই কি, গায়ে বাছুরের যদি মিল থাকে যে একটা কথাই আছে না, তাহলে আধার রাত্রেও দুধ দেয়, বুঝিস না? তুই তো তোর পর রুমে আলাদায় থাকিস, আমি নয় মা হিসেবে তোর সেবা যত্ন করার কথা বলে তোর রুমেই ঘুমিয়ে পড়ব, সমস্যা? তাহলেই তো সব কিছু মিটে গেল, হয়ে গেল। তাহলে তোর দিদি কোথায় গেল, কি করলো, এটা ম্যাটার করে না, ও এটা মাইন্ড করবে না। আবার যদিও কিছু মনে করে, কিচ্ছু করার নাই, কারণ ও তো আমার হাতে ধরা পড়েই গেছে। ওরই তো, ওর খোঁজাই তো এক পাজা, তো আবার অন্যজন কি ধরবে, বোঝো না? এটা তুমি চলে আসো,
আরও যদি বলে, খুব করে ধরে মাঝে মধ্যে ওকে সময় দিও, হ্যাঁ? আমি না করব না, যেহেতু ওর তোমার সাহায্য নিলে ওর একটু উপকার হচ্ছে, হোক, কিন্তু ওকে আমি তাড়াতাড়ি বিদায় করে দেব, দিয়ে তুমি একভাবে আমাকে চালিয়ে নেবে, কারণ তোমার লোভার আমি সামলাইতে পারছি না। তোমার যা কিছু আমি সচক্ষে দেখছি, আমার বাবার আর সহ্যই হচ্ছে না। অতি দ্রুত তোমার সেবা পাইতে আমার খুব ইচ্ছা করতেছে। আমি চাই আমি তোমার মা, তুমি আমার সন্তান হিসেবে সুন্দরভাবে আমার কথা মতো চলো, ঠিকঠাক মতো পড়াশোনা করো, আমার সংসারে যা কিছু লাগে, যেহেতু তোমার বাবা বাড়িতে নেই, সমস্ত কিছু তুমি নিজ হাতে দায়িত্বে নিয়ে কেনাকাটা করো, আর আমাকে তোমার বাবার অভাবটা আজকের পর থেকে পূরণ করে দেব। এমনভাবে পূরণ করবা যাতে তোমার ওই বারিক কাকা, বাদুর কাকা কারো সাথে কোথাও আমার পথ হাতে না হয়, তোমাদের মান ইজ্জত বজায় থাকে। বুঝতে পারছ? তুমি এখন শিক্ষিত হয়েছ, বড় হয়েছ, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পাশাপাশি মায়ের একটু খেয়াল খুশি রাখো। তো শোনো, ওই বাইরে তোমার দিদিও আবার ঘোরাঘুরি করছে, আরে আবার আমার দিকে তাকাচ্ছে, বুঝে ফেলতে পারে। তুমি আমারে বলো না যে মা ফোন করছিল, বুঝছো? তোমারে জানলাম, বিষয়টা মাথার মধ্যে রাখো। তারপরে বাসায় তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার সাথে বিস্তারিত আলাপ করে দেব। কি এখন রাখতেছি তাহলে, বাসায় আসো, তারপর কথা বলতেছি। আর দেরি করে না, তাড়াতাড়ি আসো। কি কাজ, শহরে গেছে এত, চলে আসো। ঠিক আছে, আমি একটু সবারই কাজে আছি, কিছু কেনাকাটা আছে, তো করে এখনই বাসায় রওনা দিচ্ছি। তো ঠিক আছে, তোমার যত কথা আছে তুমি বাসায় এসে বলো, আর দিদি মনে যেন এটা না বুঝতে পারে, খেয়াল রাখো। তো ওকে রাখতেছি, বাই। তো বন্ধুরা, আমার ছেলের সাথে আমার এই সংলাপ, এই যে মা আর ছেলের একটা সংলাপ, একটা ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লেগেছে, কতটুকু বিনোদন পেয়েছ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কেমন গল্প শুনতে পছন্দ, এটা অবশ্যই আমাকে লিখে জানাবে। তাহলে এরকম গল্প প্রতিনিয়ত তোমাদের মাঝে আমি নিয়ে আসব। তো সবাই তোমরা ভালো থাকবে, আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যে যত্ন দেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।